গুড ইভিনিং বন্ধুরা, সবাইকে নমস্কার জানিয়ে আজকে আর একটা নতুন ব্লগ শুরু করতে চলেছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে সবাই খুব খুব ভালো আছেন, আর আমরাও সবাই খুব ভালো আছি। বন্ধুরা, আমি চিত্রা, বর্ধমান জেলার একটা ছোট্ট গ্রামে বসবাস আমার। আমার চ্যানেল চিত্রা ব্লগে আমার কাছের এবং দূরের সমস্ত বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন, গ্রাম প্রতিবেশী, যে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন আমাকে আমার ভিডিওর মাধ্যমে, আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক সুস্বাগতম। আজকে ওই যে চলে এলাম, কালকের ব্লগে বলেছিলাম শেষ করে উঠতে পারিনি। আজকে হলো সেই মামার বাড়িতে কালী পুজো। আমরা ওই মেলা থেকে ঘুরে আসার পরে দেখছি এখানে আমাদের মামার বাড়িতে যে কালী পুজো হবে সেই ঠাকুর নিয়ে এসছে যে টোটোতে করে, তো ঠাকুরকে এখন বরণ করা হচ্ছে, মানে মাকে বরণ করা হচ্ছে। তো সেই মুহূর্তেই আমরা পৌঁছে গেছিলাম এখানে, তো দেখাও হয়ে গেল তার কারণে। এদিকে নিচে নেমে দেখছি একদিকে পুজো হচ্ছে আর একদিকে সব খিচুড়ি খেতে বসেছে। আর কি অনেক আত্মীয় স্বজন নেমন্তন্ন করা হয়েছে, সেই আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আর কি যত রকমের লোকজন আছে সবাই তো আসা যাওয়া করছে। তো সন্ধ্যা থেকেই আর কি, যখন ওই খাবার মতো সময় হয় সেই টাইমটা থেকেই সবাইকে খেতে বসে দিয়েছে। আর মায়ের পুজো যেহেতু একটু দেরি করেই হয়, একটু রাত না হলে হয় না, তো সবাই তো নেমন্তন্ন বাড়িতে আসছে খেতে। এবার সেখানে যদি আরও রাত হয়ে যায়, তাই জন্য ওই সকাল সকাল আর কি সবাইকে খেতে বসিয়ে দিয়েছে। আর খিচুড়ি ভোগটা খেতে না আমার খুবই ভালো লাগে। যদিও এখন একটু খাওয়াটা কমিয়ে দিয়েছি ওয়েট লস করার জন্য। খেতে ইচ্ছে করলেও অনেক খাবার খাই না, অর্ধেকটা পরিমাণেও খাই, কেননা বেশি খেলে যদি আবার মোটা হয়ে যাই। আর আমার একটু আছে যে যত খাবো কিন্তু ততই মোটা হবে। একটা সময় ছিলাম যে মোটা, রোগা থেকে আর মোটা হতে পারতাম না, আর এখন কোনো কিছু না খেলেও মনে হয় মোটা হয়ে যায়। তো সেই ভয়ে না আমি বেশ কিছু আর খেতেও পারি না। তো যাই হোক বন্ধুরা, এই যে নিচে নেমে পড়েছি, আর মায়ের মুখটা দেখুন কত সুন্দর, দারুণ সুন্দর, একদম মায়াবী মুখ, কালী ঠাকুর হলেও। আর এদিকে এই যে সমস্ত লোকজন, আমার মেয়ে এদিকে ঘুরে বেড়াচ্ছে, যত আত্মীয় স্বজন সমস্তই। আর পুজো বাড়িতে একটু লোকজন না হলেও ভালো লাগে না। আর আমরা তো কালকে যে পুজোতে ড্রেসটা পরে গেছিলাম সেই ড্রেস পরেই নেমে পড়েছি। আপনারা তো জানেনই যে কালকের ব্লগের মধ্যেই আর কি এইটা ছিল। তো কালকে যেহেতু শেয়ার করতে পারিনি, ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছিলো, তো আজকের ব্লগে এইগুলো সব শেয়ার করছি। আর আজকের ব্লগটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর ভিডিও শেষে অবশ্যই একটা সুন্দর করে কমেন্টস করে যাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস, আপনাদের সাপোর্ট আমাকে অনেকটাই সাপোর্ট করে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য, আর অনেকটাই উদ্বুদ্ধ করে নতুন ভিডিও আরও ভালো করে কি করে করব সেই সব করার জন্য। কিন্তু অনেকটাই আপনারা সাপোর্ট করছেন আমাকে, তার জন্য কিন্তু আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমার আজকে যদি নতুন বন্ধু কেউ এসে থাকেন আমার ব্লগের মধ্যে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার পাশে থাকবেন। আর ভিডিও শেষে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আশা করছি যে আজকের ভিডিওটাও আপনাদের কাছে অনেকটা ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে সবাই দেখে যাবেন প্লিজ। রাতের বেলাতেও চলে এসেছিলাম, খাওয়া দাওয়া করে পুরো পুজোটা দেখিনি, কেননা ঠান্ডার নতুন পড়ছে, তারপর মেয়েরও শরীর খারাপ আছে আর আমার একটুতেই ঠান্ডা লাগে। সেই ভয়ে চলে এসেছিলাম তাড়াতাড়ি বাড়িতে এসে, একবারে এই যে পরের দিন সকালে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি। ওই যে মেয়ে কালকের দিনের মতো আজকেও ফুল তুলতে শুরু করেছে, শিউলি ফুলগুলো নিচে পড়ে আছে, সেই ফুলগুলো তুলে নিয়েছে। আর এদিকে আমি উঠোনটা একটু পরিষ্কার করে দিচ্ছি, আর এইদিকে বাবা একটু নিচের দিকে পরিষ্কার করছে। কেননা ওই শত হলেও বাড়িতে লোকজন তো থাকে না, আর আমি এতদিন পরে পরে আসি, বাবা মা চায় না যে আমাকে কোনোভাবে আর কি কাজ করতে দিতে। যতটা পারে বাবা মা করে নেয়, কিন্তু তার মধ্যে আমারও তো নিজের কেমন লাগে যে কেন মা বাবা করবে আমার মতো একটা মেয়ে থাকতে। আমারও খারাপ লাগে যে সবসময় বসে থাকবো, কেন এসছি একদিনের জন্য বা দুদিনের জন্য হলেও। তো মনের মধ্যে একটা কেমন ইতস্তত বোধ হয় যে বাবা মা কাজ করছে, আমি কি করে বসে থাকবো। যদিও বসে থাকি না, বসে থাকলেও অনেক কাজ থাকে ফোন নিয়ে ঘাটাঘাটি, কিভাবে এডিটিং করব, কিভাবে ব্লগ করব, সেই সমস্ত কিছু অনেক কিছুই জানতে হয়, শিখতে হয়, কেননা জানার বা শেখার তো কোনো শেষ নেই। আমার মেয়ে ঘুম থেকে উঠেই না বাইরে বেরিয়ে এসেছিল, গায়ে কিছু পরেও নি। আর সকালবেলা যেহেতু একটু ঠান্ডাও, কি বলবো আর কি, বেশ ভালোই ঠান্ডা পড়েছে। তো আমার একটা গেঞ্জি আর কি পরিয়ে দিয়েছি, আর টুপিটা বেঁধে দিয়েছি, প্যান্ট পরানোর আর সময়টাও দেয়নি, তার আগেই বেরিয়ে পড়েছে ফুল তুলতে। আর কি শুনবে না, বলছে না প্যান্ট পরবো না, আগে ব্রাশ ট্রাশ করি তারপরে প্যান্ট পরবো। তো আমি দেখলাম আর জোর করবো না, কেননা ওই ব্রাশ করতে যে আবার হয়তো জামা কাপড় ভিজিয়ে নেবে। আর আমার এই গেঞ্জিটা ওর বেশ পছন্দ হয়েছে। আমার এই গেঞ্জিটা ছিল বিয়ের বছর পরেই কিনেছিলাম, ওই
কোনো এক বাজার থেকে আর কি, শপিং মল থেকে। তো সেই গেঞ্জিটা ওর খুব পছন্দ হয়। গেঞ্জিটা একটু নরম, তারপরে আমার যত জিনিসগুলো আর কি, আমার চুড়িদার জামা ওর বেশ পছন্দ হয়, ও পরতে চায়। আর আমি বলি যে আমি যা কিছু কিনবো তুই বড় হয়ে সব পরতে পারবি। আর সেই কারণেই এখন থেকেই কিন্তু ও ট্রাই করে আমার সমস্ত জিনিস। যখন একটা জুতো কিনবো ও পরে যে দেখবে যে মায়ের জুতোটা ওর পায়ে হচ্ছে নাকি, কিছু একটা চুড়িদার কিনবো কিংবা কোনো একটা নতুন জিনিস কিছু কিনবো, ওই কিন্তু আগে ট্রাই করে দেখি কেমন হয় আমার। তো মেয়ে হওয়ার একটা সুবিধা জানেন বন্ধুরা, আমি যেটাই করি না কেন, বিশেষ করে চুড়িদার বা ওয়েস্টার্ন কিছু ড্রেস যদি কিনি, সেগুলো কিন্তু মেয়ে বড় হয়ে পরতে পারবে। আর শাড়ি তো আছেই, সেগুলো তো মেয়েদের একটা পছন্দের জিনিস, সবসময় পরতে পারে। ছোট বড় সবাই পছন্দ করে শাড়ি পরতে। মাঝে মাঝে যখন কেউ বলে না এত বাজে খরচা হয় কেন, ড্রেসের উপর এত বাজে খরচা করিস কেন, তো তখন কিন্তু আমি তাকে সেই উত্তরটাই দিয়ে দিই যে আমার মেয়ে বড় হয়ে আমার সমস্ত ড্রেসগুলো পরবে। এখন জানি না সামনের ভবিষ্যতে কী হবে, সেই ড্রেসগুলো আর ওদের পছন্দ হবে কি না। যদিও ঘুরে ফিরে সেই আগেরকার জামাগুলোই মানুষের পছন্দ হচ্ছে এখনকার দিনে, হয়তো ওদেরও পছন্দ হবে পরে পরে। তো যাই হোক বন্ধু, সকালবেলা বাবার বাড়ি কাজকর্ম সেরে দিয়ে এদিকে চলে এসেছি একটু মাসির বাড়ি। মাসির বাড়ি এসে একটু মাসির উনুনে জাল দিয়ে দিচ্ছিলাম, কাঠের উনুন। মাসি ওই ফাঁকে একটু মাছ কাটতে গেছিলো। তারপরে বাড়িতে এসে আবার আমি মাছ কাটতে বসেছি। বাড়িতে বাবা এই তেলাপিয়া মাছগুলো রেখেছে। আর মা সকালবেলা গেছে একটু ব্যায়ামের ক্লাস করতে। মা একটা নতুন ব্যায়ামের ক্লাস বা কি বলবো, একটা থেরাপির মতো ক্লাস হচ্ছে মায়ের। মায়েরও একটু ওয়েট কমানোর দরকার, তারপর অনেক খাবার দাবারের ব্যাপার রয়েছে, সেই সব করছে। এখন আর কি রেগুলার যাতায়াত করতে হচ্ছে মাকে। আমাদের এখান থেকে প্রায় আমাদের তো চাচাই স্টেশন থেকে মা যাওয়া আসা করে, তো চাচাই স্টেশন থেকে ডানকুনির আগে জনাই রোড, তো অনেকটাই প্রায় 1 ঘন্টার রাস্তা, ট্রেনে করে 1 ঘন্টার জার্নি। তো সেইখানে যায় প্রতিদিন ভোরবেলায়। তো আবার বাড়ি আসবে একটু পরে, তখন বেলা অনেকটাই হয়ে যাবে, 11টার ট্রেনে নামবে। তো আস্তে আস্তে বাড়িতে প্রায় 12টা বেজে যাবে। তো সেই কারণে বাবা মাছটা সকালবেলা রেখে দিয়েছে। আমি ভাবলাম আর রেখে দেবো না, যদি আবার মাছটা পচে যায়। আর তার থেকে ভালো মাছ টাছগুলো একটু কেটে নিয়ে বেছে নিয়ে ভেজে টেজে রেখে দেবো। আবার বিকেলের দিকে বাড়ি যাওয়ার তাড়া আছে, নাহলে পিছিয়ে পড়বো। মা এসে আবার বলেছে মাংসটা রান্না করবে, মাংস রান্না করে আমাকে দিয়ে দেবে বাড়িতে হাজব্যান্ডের জন্য। আমার হাজব্যান্ড আবার মায়ের হাতের রান্না খেতে বেশি পছন্দ করে। তো বাজার বাবা এদিকে করেও নিয়ে এসছে, কিন্তু মা আসলে মা শুধু ওই চিকেনটা রান্না করবে, আর যদি কিছু তরকারি টরকারি রান্না করে। আর এদিকে বাবা আমাদের জমি থেকে তুলে নিয়ে এসছে মূলো আমাদের দেওয়ার জন্য। এবার এতগুলো মূলো বা আরও তো ব্যাগ আছে, সেগুলো আমি কি করে বয়ে নেবো, যেহেতু ট্রেনে করে এসেছি। তার উপরে একটা মেয়ে হাতে থাকে, আবার আমার নিজের ব্যাগ থাকে, জামা কাপড়ের ব্যাগ থাকে। আর এইরকম সবজি টবজি দিতে চাইলে না, আর আমি যদি নিয়ে যেতে চাই না, খুব অসুবিধা হয়। আর একজন লোক থাকলে খুব সুবিধা হয়, অনেক জিনিস নিয়ে যেতে পারি। যেহেতু আমাদের চাষের জমি থেকে সমস্ত জিনিস, খাবার দাবার, সবজি বিশেষ করে পাওয়া যায়। বাড়িতে গেলে অনেক দিন না কিনে থাকা যায় সেই সবজিগুলো। আর মূলোটা যেহেতু আমাদের ওই বাড়িতে মানে শ্বশুরবাড়িতে আমার হাজব্যান্ড ওরা সবাই একটু মূলো দিয়ে মুড়ি খেতে বেশি পছন্দ করে, সেই জন্যে মূলোর সিজনে কিন্তু প্রচুর পরিমাণে মূলো নিয়ে যাওয়া হয়। যদি আমি আসি আমি নিয়ে যাই, মা গেলেও মা নিয়ে যায়, বা বাবা গেলেও বাবা নিয়ে যায়। এদিকে মাছটা কেটে ভাত বসিয়ে দিয়েছি, আর একটু পটল ভাজছি। মাছ ভাজা হয়ে গেছে, পটলটা বসিয়ে দিয়েছি। পটলটা ভাজি করে আর কিছু করব না। তারপরে মা এসে যা পারবে করবে। কিন্তু এই কাজগুলো করে একটু ঘর দুয়ারগুলো একটু পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে নিজে একটু গোছগাছ করব, স্নান করব। স্নান করে আবার ব্যাগ ট্যাগ গোছানো সমস্ত কাজই পড়ে আছে। মাঝখানে একটু টিফিন খাবারও খাওয়া হয়ে গেল। ওই বাবা আজকেও একটু পরোটা নিয়ে এসছে, ছেঁড়া পরোটা, বাজার থেকে একটু ঘুগনি আর ছেঁড়া পরোটা নিয়ে এসছে, সেইগুলো খেয়েছি আমি, মেয়ে, বাবা। আর মা তো খাবে না, মা বাইরের খাবার ওইখানে যেখানে ব্যায়াম করতে যায় সেইখানে খেতে দেয়, কী খাবার প্রোটিন জাতীয়। আবার মাকে দিয়েছে ঘরেতে খাওয়ার জন্য, চায়ের বদলে ওইগুলো খেতে হয়। তো বন্ধুরা দেখছি যে মায়ের না অনেকটাই ওয়েট কমেছে জানেন, কদিনে প্রায় 10 দিন বা 15 দিনের মতো হয়েছে। তার মধ্যে প্রায় মায়ের 15 কিংবা 20 দিনের মতো হয়েছে, 7-8 কেজির মতো ওয়েট কিন্তু মায়ের কমে গেছে। তো মাকে আমি বলেছি মায়ের যদি ওয়েটটা কমে না ওই করে করে, আর বেশি করে হচ্ছে মায়ের তো হাঁটু ব্যথা, তো তার কারণে আর কি ওয়েট কমানোটা ভীষণ প্রয়োজন। আর মায়ের হাঁটু ব্যথা যখন হয়েছে, সেই জিনগত একটা ব্যাপার থেকে থাকে, সেই ব্যথাটা কিন্তু আমারও হবে, আমিও যদি ওয়েট কমাতে না পারি। আর বেশি করে আমাদের হচ্ছে শরীরটা খুবই ভারী, ভারীর জন্যই কিন্তু বেশি ব্যথাটা শুরু হয়ে যাবে, বেশি করে পায়ে ধরবে, হাঁটুতে ধরবে। আর আমাদের একটু বাতের অসুবিধা আছে, মায়েরও যেমনি বাতের প্রবলেম, আমারও তেমনি। বাত বলতে ওই যাদের একটু দেখবেন ঠান্ডা লাগার ভয়, অ্যালার্জেটিক ভয়গুলো বেশি থাকে, তাদের কিন্তু বাতে বেশিই ধরে।
আর চেহারা মোটা হলে তো কথাই নেই, ধরবেই ধরবে, কিছু করার নেই। আমি প্রায়ই লক্ষ্য করেছি যাদের একটু মোটা চেহারা, একটু হেলদি, তাদেরই কিন্তু হাঁটু ব্যথা হয়। কারণ ওয়েটটা এত পরিমাণে হয়ে যায় যে হাঁটু আর সেটা সহ্য করতে পারে না, পায়ের পক্ষে সেগুলো ভারী হয়ে যায়। তাই জন্যে না বন্ধুরা, ওয়েট কমানো কিন্তু আমাদের খুবই জরুরি। আর এদিকে বিকেলবেলায় যে চলে এলাম আমাদের স্টেশনে, শেহারা বাজারে নেমেছি। এখানে নেমে একটু বাজারের মধ্যে যাব, আবার কিছু কেনাকাটা করব, কেনাকাটা করে তারপরে একটু ঘর যাব। তো ঘর চলেও এসেছি কথা বলতে বলতে। মাঝখানে তো কেনাকাটা করেছি, সেসব আর শেয়ার করতে পারি না, একা হাতে চারিদিকে সামলানো মুখের কথা নয়। আর বাইরে গিয়ে ফোনে ক্যামেরা করাটাও আমার কাছে অসম্ভব হয়ে যায়, যেহেতু একা সব কিছু করতে হয় আর ভিড়ের মধ্যে তারপরে একটা টাইম মেনটেন করতে হয়, এই টাইমের মধ্যে এই কাজগুলো করতে হবে, সেই কারণে কিন্তু করা হয়ে ওঠে না। তো যাই হোক, বাজারঘাট করে টোরে বাড়ি চলে এসেছি। তো বন্ধুরা, আজকের ব্লগ আর বাড়াতে পারলাম না। আশা করছি যে অনেকটা ভালো লেগেছে আপনাদের কাছে। আবার দেখা হবে আপনাদের সাথে আগামীকাল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানাই টাটা, বাই বাই।